রামধনুর রঙে যে ইউটিউব চ্যানেল, আজকে আমরা এখানে যে আসলাম, এখানে আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমরা আজকে মিলিত হয়েছি। তো স্বামী বিবেকানন্দের নাম কিন্তু ছিল, যখন সন্ন্যাসী তিনি হননি, নরেন্দ্রনাথ দত্ত ছিল। ঠিক আছে, আজকে কিন্তু তোমাদেরকে স্বামী বিবেকানন্দের ছোটবেলায় যে কি দুষ্টু ছিল সেই গল্পগুলো বলবো, একটু বড়বেলার গল্প বলবো, ছোট ছোট গল্প বলবো। তো এই যে আজকের দিনটি কিন্তু সারা ভারতবর্ষে রাজীব গান্ধী 1982 সালে যুব দিবস হিসেবে তিনি ঘোষণা দিয়েছিলেন। সেই থেকেই কিন্তু যুব দিবস হিসেবে পালিত হচ্ছে। আজকে আমাদের পাশে রক্তিমা দিদিভাই এসছে, বিবেকানন্দ সেজে, ভালো লাগছে। তো গল্পগুলো কিন্তু মনে রাখবে, হ্যাঁ, আমি বলছি ছোট ছোট গল্প। তো বিবেকানন্দের বাড়িতে একটা চাপা গাছ ছিল। চাপা গাছের ডালগুলো কিন্তু ভীষণ নরম। বন্ধু বান্ধবদের নিয়ে দুলতো, ভেঙে ফেলতো ডালগুলো তো নরম, এমনিতেই ভেঙে যেত। তো এবার কিন্তু বিবেকানন্দকে নিয়ে বা ওর সাথীদের নিয়ে কিন্তু বাবা ভীষণ চিন্তিত। তো বলছে, এই শোন, যদি কেউ ডাল ভাঙিস, আমাকে কিন্তু ভূত স্বপ্নে দেখিয়েছে, যদি কেউ ডাল যদি ভেঙে ফেলে, তাহলে কিন্তু ভূত এসে ঘাড় মটকে দেবে। কিন্তু বিবেকানন্দ ভয় পায়নি। তারপরের দিনই বিবেকানন্দ গিয়ে আবার ওই চাপা গাছে উঠে খেলাধুলা করছে, ডাল ভাঙছে। তখন ওর বন্ধু বলছে, এই শোন, তুই ভয় পাস না, যদি ভূত এসে তোর ঘাড় মটকে দেয়। তখন বিবেকানন্দ বলছে, শোন, আমরা কিন্তু অনেক দিন ধরেই কিন্তু ডাল ভাঙছি, যদি ভূত ঘাড় মটকে দিত তো আগেই মটকে দিত। আসলে কি জানিস তো, সেটা এটা শেখার ব্যাপার আছে। তুমি না দেখে কিছু সিদ্ধান্ত নেবে না। যদি ঘাড় মটকে ফেলতো ভূত, তো আমরা আগে অনেক বছর ধরে আমরা ডাল ভাঙছি, সেই গাছে খেলা করছি, গাছের উপর উঠে দোলনা দুলছি। সেটা একটা গল্প, চোখে দেখেই বিশ্বাস করবে, সেটা একটা গল্প। আরেকটা হলো, যখন তিনি আমেরিকায় পড়াশোনা করতেন, সেটা একটু যখন বড় হয়েছেন, তখন এক টেবিলে বসে প্রফেসরের সঙ্গে খাচ্ছিলেন। কিন্তু ওই প্রফেসর ভারতীয় বলে স্বামী বিবেকানন্দকে পছন্দ করতো না। তখন বলছে, এই শোন, জানিস তো, এই যে রাজহাঁস আর শুয়োর কিন্তু একসঙ্গে খায় না। ওই যে শুয়োর যে শব্দটা, সেটা কিন্তু বিবেকানন্দকে বলছে। তো বলছে, তাই নাকি? তাহলে এক কাজ করি, আমি উড়ে যাই, গিয়ে আমি একটা টেবিলে বসি। তো তা থেকে কি বুঝলে? বুঝিয়ে দিল যে তুমি শুয়োর, আমি রাজহাঁস হয়ে উড়ে যাই, আমি আরেক জায়গায় গিয়ে বসি। আমি রাজহাঁস, তুমি শুয়োর। তোমাকে পাল্টা যে একটা উত্তর দেওয়া, সেটা তিনি কাজের মাধ্যমে দিতেন, কোনো তর্কে যেতেন না। বুঝতে পেরেছ? আর আরেকটা হলো, উনি যখন আমেরিকাতে পড়াশোনা করতেন, তখন একজন প্রফেসর বলছিল, এই শুনতো, তুই বল, যদি বুদ্ধি আর ধন সম্পদের মধ্যে তোমাকে যদি দুটোর অপশান, ধন সম্পদ আর বুদ্ধি, এইগুলোর মধ্যে থেকে যদি তোমাকে বলা হয়, তুমি কোনটা নেবে? বলছে, আমি ধন সম্পদ নেবে। বলছে, হ্যাঁ জানি, তুমি ধন সম্পদই চাইবে। তখন বলছে, আর আপনি বুদ্ধি নেবেন না? তো যার কাছে যেটা থাকে না, আপনার কাছে বুদ্ধি কম, জ্ঞান কম, বিদ্যা কম, তো সেটাই তো আপনি ভগবানের কাছে চাইবেন। তো আমার কাছে তো ওই জিনিসগুলো আছে, সেই জন্য আমার দরকার নেই। বুঝতে পেরেছো? বিবেকানন্দ বলেছে যে আমার ধন সম্পদ চাই, আমার বিদ্যে বুদ্ধির দরকার নেই। আর ওই প্রফেসর এগিয়ে গিয়ে বললেন, তুমি তো তাই চাইবে, ধন সম্পদ, বিদ্যে বুদ্ধি চাইবে না। বলছে, ওটা তো আপনার অভাব, সেজন্য আপনি চাইবেন ওইটা, আর আমার কাছে আছে। সেটা বোঝালো যে আমার কাছে আছে, তার জন্য আমি ধন সম্পদই চাইছি। তো আরেকদিনের ঘটনা, আরেকটা গল্প বলছি, কিন্তু শোনো, এই গল্পটা ভালো লাগবে তোমার। বিবেকানন্দ ঘুমিয়ে আছে,
একজন ইংরেজ ভদ্রলোক কী করলো, মানে ট্রেনে যাচ্ছে বিবেকানন্দ আর ওই ইংরেজ ভদ্রলোক, ওরা একসাথে করেই যাচ্ছে ট্রেনে করে। যখন বিবেকানন্দ ঘুমিয়ে গেছে তখন না বিবেকানন্দের জুতো জানলা দিয়ে ফেলে দিয়েছে। তো ওটা কিন্তু টের পেয়ে গেছে বিবেকানন্দ। বিবেকানন্দ যখন ঘুমিয়েছিল তখন তো জুতো ফেলে দিয়েছে। এবার ওই লোকটাও কিছুক্ষণ পর কিন্তু আবার ঘুমিয়ে গেছে। তখন বিবেকানন্দ কি করেছে, ওর টুপিটা আর কোটটা জানলা দিয়ে ফেলে দিয়েছে। তো কিছুক্ষণ পর ওই লোকটা উঠলো ঘুম থেকে উঠে বলল, এই তুমি কি আমার টুপি আর কোটটা দেখেছ? তখন বিবেকানন্দ বলছে, ওই যে আমার জুতোগুলো যে চলে গেল না, ওই জুতোটাকে খুঁজতে কোট আর আপনার টুপিটা ওই জানলা দিয়ে গেছে, ওই জুতোটা খুঁজে নিয়ে আসতে। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? মানে যখন বিবেকানন্দ ঘুমিয়েছিল তখন ওর জুতোটা ফেলে দিয়েছে। এবার যখন ওই ভদ্রলোক যখন ঘুমিয়েছিল তখন কি করলো, বিবেকানন্দ কোট আর টুপি ওটা ফেলে দিয়েছে। তখন বলছে যে ওই যে মানে আমার জুতো জোড়াকে খুঁজতে গেছে তোমার কোট আর টুপি, মানে ওই দুটো বিবেকানন্দ ফেলে দিয়েছে। আরেকটা গল্প শোনো। এই ট্রেনে করেই যাচ্ছে বিবেকানন্দ বিদেশে 3জন মহিলা না দেখলো ওরা তো একটা ঘড়ি সুন্দর, আমার ঘড়িটা সুন্দর, ঠিক এরকম একটা ঘড়ি বিবেকানন্দের হাতে। তো ভাবছি 3জন মিলে যে ঘড়িটা নেব বিবেকানন্দ থেকে বলে, কিছু একটা বলে নিতে লাগবে, ঘড়িটা ভীষণ পছন্দের। তখন বলছে, যদি আপনি এখন আমাদের যদি ঘড়িটা আপনি না দেন আমরা কিন্তু পুলিশ ডাকবো, কিছু একটা বলবার কি উল্টা পাল্টা কথা। তো বিবেকানন্দ তখন সঙ্গে সঙ্গে বুদ্ধি বাতলালো, মানে বিবেকানন্দ বলছে, মানে আমি কথা বলতে পারি না, তবে হ্যাঁ লেখা আমি পড়তে পারি। আপনারা কি বলছেন আমি তো শুনতেও পাচ্ছি না, বুবা কালা, মানে আমি কানেও শুনি না, কথাও বলতে পারি না, কি চাইছেন হ্যাঁ আমি বুঝতে পারছি না, আপনি লিখে দিতে পারেন, লিখে দিন। তখন কলম দিয়ে লিখে দিল 3জন মিলে যে আপনার ঘড়িটা যদি আপনি না দেন তাহলে এখন আমরা পুলিশ ডাকবো, তাহলে ঘড়িটা দিয়ে দেন। তো লেখা কমপ্লিট। তখন বিবেকানন্দ এবার কথা বলতো, এই যে আপনারা কিন্তু লিখেছেন 3জনে মিলে, এবার কিন্তু আমার পুলিশকে ডাকতে সুবিধেই হবে। আরে ও তো কথা বলতে পারে, প্রথম ভেবেছিল কথা বলতে পারে না, তো মানে ওনার যে মানে বুদ্ধি, মানে ঘড়িটা তো দিতেই লাগবে, 3জন মিলে যদি হইচই হাঙ্গামা শুরু করে দেয় পুলিশ তো এসে ধরবে বিবেকানন্দকে। তখন বিবেকানন্দ বললো যে আমি তো কানেও শুনি না, কথা বলতে পারি না, গুড, কথা বলতে পারি না, কিন্তু যদি লিখে দেন কি চাইছেন আমি করতে পারি। আর এখন লেখা নিজের হাতে লেখা মানে কি প্রমাণ হয়ে গেল। বলছে যে লেখাটা এখন আমার কাছে চলে এসছে, এবার আমি পুলিশকে ডাকবো কি, বুঝতে পেরেছ কীরকম? তারপর বিবেকানন্দ একবার কিন্তু ধ্যানে বসেছেন, তখন একটা সাপ এসে গেছে, আর যত বন্ধু টন্ধু ছিল সব দৌড়ে পালিয়ে গেছে। এত ধ্যানে মগ্ন ছিল বিবেকানন্দ, কিন্তু সাপটাকে দেখিনি, বিষধর সাপ ফোঁড়া তুলেছিল। কিছুক্ষণ থাকার পর সাপটা চলে গেছে। সবাই যখন বললো এই সাপ এসেছিল তো তুই বুঝতে পারিসনি, বলছে না, মানে একদম উনি ধ্যানে মগ্ন হয়ে যেতেন ছোটবেলা থেকেই। তো জাহাজে করে আবার একদিন বিবেকানন্দ যাচ্ছেন, তখন ক্যাপ্টেন জাহাজ চালাচ্ছে, বলছে আপনার খবরের কাগজটাকে একটু নিতে পারি পড়ার জন্য? বলছে হ্যাঁ পড়তে পারি। তখন বিবেকানন্দ পত্রিকাটা পড়লো, বিবেকানন্দ থেকে আবার বিবেকানন্দের বন্ধু আমার পত্রিকাটা নিয়ে গেছে, নিয়ে পত্রিকাটা পড়ছে, কিন্তু তোমার ওই যে জাহাজে যখন বসেছিল তখন সমুদ্রের হাওয়া না পত্রিকাটা জলে ফেলতেছে। তারপর যখন জাহাজ থামলো তখন পত্রিকাটা চাইলো, পত্রিকাটা দিতে পারছে না। তখন না ক্যাপ্টেন রেগে গেছে, বলছে আমাকে একটু ডায়েরি দিতে পারেন, একটু কলম। তো ডায়েরি কলম দেওয়া 30 মিনিটের মধ্যে পত্রিকার মধ্যে যা ছিল সব লিখে দিয়েছে বিবেকানন্দ। বলছেন আমি পত্রিকাটা পড়ে নিন। কীরকম ব্রেইন, কীরকম মানে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, এবং মানে পত্রিকাতে একদম। তারপর ক্যাপ্টেন তো যখন নামলো জাহাজ থেকে তখন একটা পত্রিকা নিয়ে দেখলো যে ওই যে ডায়েরিতে যে লিখলো বিবেকানন্দ, একদম পত্রিকাতে যা আছে ঠিক সেটাই লিখলো। এই পত্রিকা সম্পূর্ণ পত্রিকাটা লিখে ফেলেছে। একটা লাইব্রেরিতে সেই সেটাই বলছি তোমার, ওনার যে
মানে কতটুকু মানে মানে ধারণ শক্তি ছিল। এটাই লাস্ট গল্প, এটা শুনো, দেখো খুব ভালো গল্প। যখন তিনি থাকতেন ওখানে মানে পড়াশোনা করতেন বাইরে বিদেশে, প্রতিদিন সকালে একটা বই নিতেন, বিকেলবেলা বইটা ফেরত দিয়ে দিতেন, পরদিন আরেকটা বই আবার বিকেলবেলা ফেরত দিয়ে দিতেন। তখন এরকম বেশ কয়েকদিন যাওয়ার পর বিবেকানন্দকে একদিন লাইব্রেরিতে আসার পর ওই মহিলা বলছে, লাইব্রেরিয়ান বলছে যে আপনি তো বই নিচ্ছেন আর দিয়ে যাচ্ছেন বিকেলে, বই যদি নিয়েই থাকেন আপনি তো পড়াশোনা করেন না, অযথা বইগুলি আপনি নিয়ে যাচ্ছেন কেন? বলছে না আমি তো বই পড়ি। বলছি এত মোটা মোটা বই সকালে নিয়ে বিকেলে ফেরত দিয়ে দিচ্ছেন, আপনি বই পড়ছেন? হ্যাঁ ঠিক আছে, আপনাকে তাহলে জিজ্ঞেস করি এই বইগুলি থেকে কিছু একটা জিজ্ঞেস করলে তো বুঝতে পারবো আপনি পড়াশোনা করেন কি না। তারপর ওই মহিলা একটা বই নিল, নিয়ে প্রশ্ন করলো, এটা যে কোনো একটা পৃষ্ঠা নিয়ে প্রশ্ন করলো। দেখা গেল উত্তর তো বিবেকানন্দ দিয়েছেনই এবং পৃষ্ঠা সংখ্যা পর্যন্ত বলে দিচ্ছেন, কোন পৃষ্ঠা, পেজ নাম্বার বলে দিচ্ছে। তারপর আরেকটা বই নিল, আবার প্রশ্ন করলো, মানে এত মানে যে কোনো একটা, যে এই বইটা থেকে নিলাম, আচ্ছা এটা সম্পর্কে একটু বলুন তো। বলছেন তো বলছেনই, সঙ্গে পৃষ্ঠা সংখ্যা বলে দিচ্ছেন। তাহলে বুঝতে পারছো ওনার মানে এই যে ধারণ শক্তিটা, মানে মস্তিষ্কের মধ্যে যে জ্ঞান যে কতটুকু ছিল, আর মানে সব কিছু মনে থাকতো। তো অনেকগুলো ছোট ছোট গল্প বললাম, কেমন লাগলো? ভালো লেগেছে তো? আজকে আমরা এই যে রামধনু রঙে অনুষ্ঠানে আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালিত হচ্ছে, তোমাদের ছোট ছোট গল্প বললাম, অবশ্যই মনে রাখবে, বিবেকানন্দের গল্পগুলো মনে রাখবে।